নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আগের দিন এনটিপিসির জিকে ক্লাস একটা শুরু করেছিলাম। আজকে তার সেকেন্ড দিন। আজকে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা আজকে রয়েছে, ভারতের সবচেয়ে ছোট নদীদ্বীপ উমানন্দ কোন নদীর তীরে অবস্থিত? কি নাম? উমানন্দ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদী, সরস্বতী নদী, ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী। তোমাদের সকলকে আমি 2 সেকেন্ড সময় দিচ্ছি উত্তরটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, ছোট নদীদ্বীপ উমানন্দ কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এই যে ব্রহ্মপুত্র নদীটি রয়েছে, এই নদীটা একটা আমাদের পূর্ব ভারতের নদী, ঠিক আছে? তিব্বত থেকে শুরু হয়েছে এবং এই নদীটাকেই যখন বাংলাদেশে চলে যায় তখন এটার নাম হয়ে যায় যমুনা, ঠিক আছে? যমুনা নদী। এবং এই নদীটাই অন্ধ্রপ্রদেশের দুটি নামে বিখ্যাত, মানে দুটো নামে ডাকা হয়। একটার নাম হচ্ছে তোমার সিয়াং, আরেকটার নাম হচ্ছে দিহাং, ঠিক আছে? এই দুটো নামে ডাকা হয় কাকে? ব্রহ্মপুত্র নদীকে। এবং এই ব্রহ্মপুত্র নদীতেই আসামে, ঠিক আছে, একটা নদী দ্বীপ আছে যেটার নাম হচ্ছে মাজুলি, মাজুলি দ্বীপ, ঠিক আছে? এটাও একটা নদী দ্বীপ। এবং এই মাজুলি দ্বীপটা হচ্ছে বিশ্বের সবথেকে বড়, কি, বিশ্বের সবথেকে বড়, ঠিক আছে, সবথেকে বড় নদী দ্বীপ। নদী দ্বীপ হচ্ছে কোনটি? মাজুলি দ্বীপ। বোঝা গেছে? এরপর দেখো, গঙ্গা, যমুনা এবং আরও অন্যান্য নদীর উপর যে দ্বীপগুলো আছে, যেমন প্রথমে যদি আমরা গঙ্গার দিকে যাই, গঙ্গা নদীতে, ঠিক আছে, গঙ্গা নদীর উপর যে দ্বীপ আছে তার নাম হচ্ছে সাগর দ্বীপ। কী নাম? সাগর দ্বীপ, ঠিক আছে, গঙ্গা নদীর উপর। কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী, কৃষ্ণা। তো কৃষ্ণা নদীর উপর যে দ্বীপটি রয়েছে তার নাম হচ্ছে কি? ভবানী দ্বীপ, ভবানী দ্বীপ, ঠিক আছে? বোঝা গেছে? নর্মদার উপর মানধাতা এবং কাবেরীর উপর শ্রীরঙ্গম দ্বীপটি রয়েছে। চলো নেক্সট দেখো, মধ্যপ্রদেশের বস্তর পাহাড় থেকে কোন নদী প্রণালী উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের যে বস্তর এরিয়া আছে সেখান থেকে কোন নদীটির উৎপত্তি? মহানদী, কৃষ্ণা, গোদাবরী নাকি গঙ্গা? তো দেখো, এটার জন্য দু সেকেন্ড উত্তর দেওয়ার জন্য একটা তোমাদেরকে সময় দিচ্ছি এবং এটা দেখে নাও, গ্রুপ ডির যে 2022-এর পরীক্ষা সেখানে এই প্রশ্নটি এসেছিল। তো দেখো, মধ্যপ্রদেশের যে বস্তর পাহাড় সেখান থেকে যে নদীটা সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে মহানদী। মহানদী উড়িষ্যার একটা বড় নদী এবং এই মহানদীর উপরেই একটা ড্যাম আছে, তার নাম কি? হীরাকুন্দ ড্যাম। কী নাম? হীরাকুন্দ ড্যাম, ঠিক আছে? হীরাকুন্দ ড্যাম কোন নদীর উপর আছে? মহানদীর উপর। মহানদী কোথায়? উড়িষ্যাতে, ঠিক আছে? বোঝা গেছে? এরপর দেখো, কৃষ্ণা নদী। এই কৃষ্ণার উৎপত্তিটা কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর। কী নাম? মহাবালেশ্বর, ঠিক আছে? এইখান থেকে উৎপত্তি হচ্ছে কৃষ্ণা নদী। এবং এই নদীর উপর কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধ আছে বা ড্যাম রয়েছে, যেমন একটা হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ, ঠিক আছে? নাগার্জুন সাগর বাঁধ একটা। আর কি রয়েছে? কোয়না ড্যাম, ঠিক আছে, কোয়না ড্যাম। আর একটা রয়েছে তুঙ্গভদ্রা ড্যাম, তুঙ্গভদ্রা ড্যাম। এই তিনটা ড্যাম খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো সব কৃষ্ণা নদীর উপর রয়েছে। এরপর গোদাবরী এবং গঙ্গা, ঠিক আছে? তো দেখো, গোদাবরী নদী, গোদাবরী, ঠিক আছে? গোদাবরী নদীর উৎপত্তি কোথায়? ব্রহ্মগিরি পাহাড়ির থেকে। ব্রহ্মগিরি পাহাড়ি, ব্রহ্মগিরি পাহাড়ির থেকে উৎপত্তি কোনটা? সেটা হচ্ছে তোমার গোদাবরী নদী, ঠিক আছে? এবং এই গোদাবরী নদীর উপর যে ড্যামটি রয়েছে তার নাম হচ্ছে রামসাগর ড্যাম। কী নাম? রামসাগর ড্যাম, ঠিক আছে? রামসাগর ড্যাম। এটাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা নদী। কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা নদী,
দক্ষিণ ভারতের গঙ্গা নদী, বা এটাকে বলা হয় বৃদ্ধ গঙ্গা। কি বলা হয়? বৃদ্ধ গঙ্গা। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এরপর দেখো গঙ্গা নদী। গঙ্গা নদী দুটা নদীর মিলিত রূপ হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী কিন্তু গোমুখ গুহা থেকে উৎপত্তি নয়, গোমুখ গুহা থেকে উৎপত্তি হচ্ছে ভাগীরথী নদীর। ঠিক আছে, তো সেই ভাগীরথী নদী এবং অলকনন্দা নদী এই দুটো এসে মিশছে কোথায়? দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে এসে মিশেছে, এবং দেবপ্রয়াগে মেশার পর যখন এই নদীটা প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ড হয়ে, তখন এই নদীটার নাম হচ্ছে গঙ্গা। ঠিক আছে, তাহলে কি ভাগীরথী এবং অলকনন্দা এই দুটো নদীর মিলিত রূপ হচ্ছে গঙ্গা, এবং এই দুটো কোথায় মিশেছে? দেবপ্রয়াগে যেই করে মিশেছে। ঠিক আছে, নেক্সট দেখো কি, নিচের কোন নদীটি ব্রহ্মপুত্র নদীর উপনদী নয়? উপনদী নয়, সুবানসিরি, লোহিত, গণ্ডক নাকি মানস? তো দেখো উপনদী নয়, সেটা হচ্ছে তোমার গণ্ডক। এই গণ্ডক নদীটার হচ্ছে নাম, অরিজিনাল নাম বলা হয় নারায়ণী নদী। কোথায়? নদিয়াতে, নারায়ণী, নেপাল, নারায়ণী নদী। এবং এটা হচ্ছে একটা গঙ্গা নদীর উপনদী। গঙ্গা নদীর উপনদী। ঠিক আছে, গঙ্গা নদীর উপনদী কোনটি? গণ্ডক। বোঝা গেছে। এরপর দেখো ব্রহ্মপুত্র নদী সম্পর্কে কয়েকটা জিনিস জানতে হবে। তো এই নদীটার গতিপথটা আমি ঠিক এরমভাবে আঁকছি। ঠিক আছে, তো এই চায়নাতে এই নদীর উপর একটা বাঁধ সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, বাঁধ তৈরি করা হয়েছে, যে বাঁধটির নাম হচ্ছে তোমার জায়াংমু বাঁধ। কি নাম? জায়াংমু, জায়াংমু বাঁধ। ঠিক আছে, এবং এই নদীটার পশ্চিমবঙ্গ হয়ে যে আরেকটা নদী মিশছে সেটা হচ্ছে তিস্তা। তিস্তা বাম তীরের উপনদী। ঠিক আছে, বাম তীরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে। একটার নাম হচ্ছে মানস, একটার নাম হচ্ছে মানস, আর একটা হচ্ছে সুবনশির। সুবনশির, এই দুটো হচ্ছে বাম তীরের। এবং ডান তীরের যে নদীগুলো মিশছে উপনদী হিসাবে, সেগুলো একবার দেখে নাও। ঠিক আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ আছে, সেগুলো দেখে নাও। দেখো প্রথমে যেটা মিশছে সেটার নাম হচ্ছে দিবাং। ঠিক আছে, লোহিত, তারপর রয়েছে লোহিত নদী, তারপর হচ্ছে ধনশির, ধনশির, আরেকটা নাম হচ্ছে কপিলি, কপিলি। তো এগুলো হচ্ছে তোমার ডান তীরের উপনদী ব্রহ্মপুত্রের। ঠিক আছে, নেক্সট এটাও এনটিপিসি পরীক্ষা সিবিটি 2-তে এসেছিলো। দেখো রেংমা প্রধানত কোন রাজ্যের লোকনৃত্য? কি নাম? রেংমা। এসএসসিতে এই প্রশ্নটা আসে না, এনটিপিসিতে বিশেষ করে আসে। তো কোথাকার? বিহার, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড নাকি রাজস্থান? তো রেংমা হচ্ছে তোমার নাগাল্যান্ডের একটা ফোক ডান্স বা লোকনৃত্য। এখানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফোক ডান্স আছে, তার মধ্যে একটার নাম হচ্ছে বাটারফ্লাই ডান্স। কি নাম? বাটারফ্লাই ডান্স। বাটারফ্লাই ডান্স কোথাকার? নাগাল্যান্ড। আর কি রয়েছে? আর রয়েছে ছাংলো, নামগুলো একটু অন্যরকম, ছাংলো। ঠিক আছে, তারপর হচ্ছে কুকি ডান্স। কুকি, কুকি কোথাকার? নাগাল্যান্ড। খাম্বালিম, ঠিক আছে, খাম্বা লিম কোথাকার? নাগাল্যান্ডের। এইখানের নাগাল্যান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রাইব আছে যেগুলো পরীক্ষায় আসে। ট্রাইব কী কী রয়েছে? অঙ্গামি ট্রাইব কোথাকার? অঙ্গামি, অঙ্গামি ট্রাইব দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডে। ঠিক আছে, রেংমা ট্রাইব দেখতে পাওয়া যায়, রেংমা, যাদের ডান্স হচ্ছে কি রেংমা ডান্স। ঠিক আছে, সুমি ট্রাইব দেখতে পাওয়া যায়, সুমি জনজাতি। ঠিক আছে, তাছাড়া যে আরেকটা দেখতে পাওয়া যায় কোনইয়াক। ঠিক আছে, এই উপজাতিগুলো নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায়। এরপর দেখো বিহারের একটা ইউনিক মানে ফোক ডান্স আছে, যেটা সাধারণত কোনো মানে পরীক্ষা দেখতে পাওয়া যায় না, কিন্তু এনটিপিসিতে মাঝে মাঝে এসেছে। তো তার নাম হচ্ছে ঝিঝিয়া, তার নাম হচ্ছে ঝিঝিয়া। ঠিক আছে, ঝিঝিয়া ডান্স কোথাকার? বিহারের। এরপর ওয়েস্ট বেঙ্গলে কয়েকটা ফোক ডান্স রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বাউল।
বাউল আছে। লাঠি ডান্স, আগের দিন একটা করিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের লাঠি ডান্স, ঠিক আছে। তো লাঠি হচ্ছে পশ্চিমবঙ্গের। গাজন, চৈত্র মাসে হয় গাজন। ছৌ ডান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরুলিয়ার ছৌ ডান্স, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের একটি ফোক ডান্স। এরপর গুরুত্বপূর্ণ আরও একটা জায়গা হচ্ছে রাজস্থান। এখানকার যে লোকনৃত্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা নাম হচ্ছে ঘুমর, ঠিক আছে, ঘুমর। এই ঘুমরটা হচ্ছে রাজস্থানের স্টেট ডান্স, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। তারপর আরেকটা হচ্ছে কালবেলিয়া, কালবেলিয়া, ঠিক আছে, কালবেলিয়া। আরেকটা রয়েছে তোমার ভোপা, ভোপাটাও কিন্তু রাজস্থানের। এগুলো পরীক্ষায় এসছে এই ডান্সগুলো, ঠিক আছে। নেক্সট দেখো, তিজনবাই ছত্তিশগড়ের একটি ঐতিহ্যবাহী পারফর্মিং আর্ট ফর্ম। পান্ডবানির একজন প্রবক্তা, যেখানে তিনি ড্যাশ সঙ্গীত সহকারে গল্পগুলি রচনা করেন। মানে কোন ঘটনাটাকে সঙ্গীত আকারে প্রকাশ করে। এনটিপিসি সিবিডি 2-এ এসেছিল, ঠিক আছে। কথাসারিত সাগর, অভিজ্ঞান শকুন্তলম, মহাভারত নাকি রামায়ণ। তো তিজনবাই ছত্তিশগড়ের একটা বিখ্যাত নাম। তো তিনি মহাভারতের যে গল্প সেটাকেই সঙ্গীত আকারে প্রকাশ করেন, ঠিক আছে, তিজনবাই। আচ্ছা, এই যে তিজনবাই, তিনি পদ্মভূষণ পুরস্কার কবে পেয়েছেন, সরি পদ্মবিভূষণ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কী নাম? পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ কত সালে পেয়েছেন? তিনি 2019 সালে এই পদ্মবিভূষণ পুরস্কারটি পেয়েছেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে। এই পুরস্কারটিও তিনি 1995 সালে পেয়েছেন, ঠিক আছে। এরপর দেখো, ছত্তিশগড়ের কয়েকটি ফোক ডান্স রয়েছে, ঠিক আছে। ফোক ডান্স বলতে কি, লোকনৃত্য যেগুলো কালচারাল হিসাবে ব্যবহার করা হয়। একটার নাম হচ্ছে রাউত, এই নামটা মনে রাখবে, রাউত। রাউত হচ্ছে কোথাকার? রাউত হচ্ছে তোমার ছত্তিশগড়ের, ঠিক আছে। এরপর দেখো, 12ই মার্চ ড্যাশ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করেছেন। সাহিত্য একাডেমি কবে স্থাপনা করা হয় সেটাই জানতে চেয়েছে। 12ই মার্চের কোন বছর? 1956, 1954, 1958 নাকি 1952? তো সাহিত্য একাডেমি যে সংস্থাটি, এটির স্থাপনা কাল হচ্ছে 1954 12ই মার্চ, 1954 12ই মার্চ। এরপর দেখো, এই যে সাহিত্য একাডেমি রয়েছে, ঠিক আছে, সাহিত্য একাডেমি খুব গুরুত্বপূর্ণ। এই সাহিত্য একাডেমি কিসের আন্ডারে থাকে? মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ কালচার, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে থাকে কোনটা? সাহিত্য একাডেমি। এইখানে কটি ভাষায় পুরস্কার দেওয়া হয় সেটাও গুরুত্বপূর্ণ। টোটাল 24টা ভাষায় কিন্তু পুরস্কার দেওয়া হয়। 24টা কী কী? দেখো, 22টা ভাষা তো আমাদের সংবিধানের শিডিউল 8-এ রয়েছে, তার সাথে আরও দুটো ভাষা হচ্ছে ইংলিশ, আরেকটা হচ্ছে রাজস্থানী, ঠিক আছে। টোটাল 24টা ভাষা, 22, 23, 24, 24টা ভাষায় কিন্তু পুরস্কার দেওয়া হয় সাহিত্য নাটক একাডেমি। সাহিত্যের পুরস্কার তোমরা সকলেই বুঝতে পারছো। ঠিক এরকমই আরও একটা খুব গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে ম্যান বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, ঠিক আছে। এটা কিন্তু ভারতের নয়, কিন্তু পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে। ম্যান বুকার পুরস্কার, এটা হচ্ছে তোমার ব্রিটেনের বা ইউকের প্রাইজ, ঠিক আছে। এটা শুধু ইংলিশ ভাষার উপর দেওয়া হয়। কিসের উপর? ইংলিশ বা ইংরেজি ভাষার উপর দেওয়া হয়। তো এইখানে যারা ভারতীয় হিসাবে পুরস্কার পেয়েছে তাদের নামগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম ভারতীয় হিসাবে যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে VS নাইপল, ঠিক আছে, VS নাইপল। যদিও পরবর্তী ক্ষেত্রে তিনি ভারত ছেড়ে চলে যান, তবুও তিনি যখন পেয়েছিলেন তখন ভারতীয়, ঠিক আছে, 1971 সালে পেয়েছিলেন। এবং তিনি যে বইটির জন্য পেয়েছিলেন সেই বইটার নাম হচ্ছে ইন এ ফ্রি স্টেট। এই বইটার জন্য তিনি ম্যান বুকার পুরস্কারটি পেয়েছিলেন। আরেকজনের নাম হচ্ছে সলমান রুশদি, সলমান রুশদি। এই দুটোর নাম কিন্তু মনে রাখবে, হ্যাঁ। 1981-এ পেয়েছিলেন।
এবং এনার লেখা বইটার নাম হচ্ছে মিডনাইট চিলড্রেন, মিডনাইট চিলড্রেন, বুঝতে পেরেছো? এবং এর সাথে আর একটা নাম, সেটার নাম হচ্ছে অরুন্ধতী রয়, অরুন্ধতী রয়। এই যে অরুন্ধতী রয়, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, যিনি কিনা এই ম্যান বুকার পুরস্কারটি পেয়েছিলেন। এবং তার লেখা বইটার নাম ছিল কি, দ্য গড অফ স্মল থিংস। কি নাম ছিল? দ্য গড অফ স্মল থিংস, স্মল থিংস। ঠিক আছে, নেক্সট দেখো, জওহরলাল নেহরু নিচের কোনটিকে দাসত্বের একটি নতুন সনদ হিসাবে শ্রেণীবদ্ধ করেছিলেন? সনদ আইন 1853, ভারত সরকার আইন 1999 মানে 1919, 1919, নাকি ভারত সরকার আইন 1935, নাকি রোল অ্যাক্ট আইন? তো দেখো, জওহরলাল নেহরু, ঠিক আছে, 1935-এর যে ভারত সরকার আইনটি রয়েছে, এটাকে কি বলেছিল? এটাকে বলেছিল যে দাসত্বের একটি নতুন সনদ, দাসত্বের একটি নতুন সনদ। কোনটাকে বলা হয়েছিল? ভারত সরকার আইন 1935। এই আইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই আইনটাকেই বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, এবং ভারতের বর্তমানে যে সংবিধান রয়েছে তার বেশিরভাগ কনসেপ্ট কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। এবং 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার মাধ্যমে ভারত থেকে বর্মা, যেমন যেটি বর্তমানে মায়ানমার নামে পরিচিত, এই দেশটাকে আলাদা করা হয়েছিল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এবং এই অ্যাক্টের মাধ্যমেই 1935 সালের 1 এপ্রিল আরবিআইয়ের স্থাপনা হয়। কার হয়? আরবিআইয়ের স্থাপনা হয়। এবং তার জন্য একটা আয়োগ গঠন করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ইয়াং হিল্টন আয়োগ। কি বলা হয়? ইয়াং হিল্টন আয়োগ, ইয়াং হিল্টন আয়োগ। বুঝা গেছে? এরপর দেখো আরও বাকি যেগুলো রয়েছে, যেমন 1853 চার্টার্ড অ্যাক্ট, 1853। তো 1853 চার্টার্ড অ্যাক্টে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছিল সেটা ছিল ডক্টরাইন অফ লেপ্সি, ডক্টরাইন অফ লেপ্সি, হড়প নীতি যেটাকে বলা হয়, ডালহৌজি নিয়ে এসেছিল, মনে আছে তো? আগে করিয়েছিলাম তোমাদেরকে। এরপর আছে 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। কী নাম আছে? মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড। চেমসফোর্ড অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে তার আরও একটি নাম মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। আচ্ছা, এই অ্যাক্টের মাধ্যমেই পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের স্থাপনা হয়। এবং এটির জন্য যে কমিটি বা যে আয়োগ গঠন করা হয়েছিল তার নাম হচ্ছে লি আয়োগ। লি আয়োগের সিফারিশে পিএসসির স্থাপনা হয়। এবং পিএসসির প্রথম চেয়ারম্যান 1926 সালে কে হয়েছিলেন? রস ব্রুকস। ঠিক আছে, কি নাম? রস ব্রুকস। এবং এই 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, এখানে মহিলাদেরকে, ঠিক আছে, মহিলাদেরকে কি করা হয়েছিল? ভোটিং রাইট, ভোটিং মানে ভোট দেওয়ার যে অধিকার, সেটা 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই কিন্তু দেওয়া হয়। এরপর 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, 1919 সালের 13ই এপ্রিল, এই দিনটা আশা করি কেউ ভুলবে না। তো তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়? ফ্রেজার কমিশন, বেবিংটন স্মিথ কমিশন, বাটলার কমিশন, নাকি হান্টার কমিশন? তো দেখো, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রয়েছে সেটার ইনভেস্টিগেশন বা তদন্তের জন্য যে মানে কমিশনটা গঠন করা হয় তার নাম হচ্ছে হান্টার কমিশন। ঠিক আছে, হান্টার কমিশনের গঠন করা হয় 1919 সালের অক্টোবর 14ই অক্টোবর 1919। ঠিক আছে, এবং এটি চেয়ারপারসন কে ছিল? এটাও প্রশ্ন আসে।
চেয়ারপারসন কে ছিলেন? উইলিয়াম হান্টার। কে ছিলেন? উইলিয়াম হান্টার। ঠিক আছে। নেক্সট, ভারতের সংবিধানে আধা ফেডারেল সরকার, ঠিক আছে, ব্যবস্থার বৈশিষ্ট্য কোন দেশ থেকে ধার করা হয়েছিল? আধা ফেডারেল সরকার, ঠিক আছে, এই ব্যবস্থার বৈশিষ্ট্য কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ব্রিটেন, কানাডা নাকি দক্ষিণ আফ্রিকা? তো তোমরা যারা পলিটির ক্লাস করেছো তারা জানবে যে আমাদের সংবিধানের বিভিন্ন পার্ট, বিভিন্ন ভাগ, বিভিন্ন আর্টিকেল আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে ইন্সপায়ার হয়ে বা সেখান থেকে দেখে আমরা তৈরি করেছি। তো ঠিক সেরকম আধা ফেডারেল যে সরকার ব্যবস্থা, মানে যেখানে সেন্টারকে স্ট্রং করা হয়, সেন্টার গভর্নমেন্টকে, তো সেই যে বৈশিষ্ট্য আমরা কোথা থেকে নিয়েছি? এটা আমরা নিয়েছি কানাডার থেকে, ঠিক আছে, কানাডার সংবিধান থেকে। কানাডার সংবিধান থেকে আরও কয়েকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ইউনিয়নের যে গঠন। আমরা কি জানি? ভারত হচ্ছে একটা ইউনিয়ন, এখানে রাজ্যগুলো ভারত সরকারকে ছেড়ে যেতে পারবে না। তো এই যে কনসেপ্ট, এটা আমরা নিয়েছি কানাডার থেকে। তাছাড়া ধরো যেমন গভর্নর, আমাদের যে রাজ্যপালের পদটা রয়েছে, ঠিক আছে, রাজ্যপালের পদটা আমরা কোথা থেকে নিয়েছি? কানাডার থেকে নিয়েছি। এবং আরও একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার, বাংলাটাও বলবো, রেসিডুয়ারি পাওয়ার, বা যেটাকে বাংলায় বলা হচ্ছে তোমার অবশিষ্ট শক্তি। মানে কি? কোনো কিছু কোন আমাদের শক্তিটা তোমরা জানো, আমাদের যে কি বলবো, আমাদের যদি তোমরা শিডিউল 7 বা তফসিল 7 দেখো আমাদের সংবিধানে, তো তোমরা সেখানে দেখবে যে ভারতের সমস্ত পাওয়ার 3টা ভাগে ভাগ রয়েছে, ইউনিয়ন, কনকারেন্ট এবং স্টেট। ঠিক সেরকমভাবে ধরো কোনো কিছু বিষয়, কোনো একটা ম্যাটার, সেটা স্টেটের মধ্যেও পড়ছে না, কনকারেন্ট লিস্টেও পড়ছে না, তো সেটা অটোমেটিক কার কাছকে চলে আসবে? সেন্টারের কাছকে চলে আসবে। তো সেটাকেই বলা হচ্ছে অবশিষ্ট শক্তি। মানে অবশিষ্ট শক্তি সবসময় কার কাছে থাকবে? সেন্টারের কাছে থাকবে। এরপর দেখো আমরা আমেরিকার থেকে কী কী নিয়েছি? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এইখান থেকেও আমরা অনেক জিনিস ধার করেছি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। আমাদের যে মৌলিক অধিকারের কনসেপ্ট, সেটা নিয়েছি আমেরিকার থেকে। আমাদের যে ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টের যে পদ, ভাইস প্রেসিডেন্ট যে কিনা রাজ্যসভার চেয়ারপারসন হন, ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্টের পদ নিয়েছি আমেরিকার থেকে। এবং প্রেসিডেন্টের যে মহাভিয়োগ বা যেটাকে বলা হচ্ছে তোমার ইমপিচমেন্টের প্রসেস, আর্টিকেল নাম্বার 61-এ দেখতে পাবে, তো সেই প্রসেসটাও আমরা নিয়েছি আমেরিকার থেকে। এবং এখন বর্তমানে যেটা নিয়েছি সেটা হচ্ছে PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটাও কনসেপ্টটা নিয়েছি আমেরিকার থেকে, ঠিক আছে। এরপর দেখো কী রয়েছিল? ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা। ব্রিটেন থেকে আমরা কী কী নিয়েছি? ব্রিটেন থেকে আমাদের পার্লামেন্টারি সিস্টেম, পার্লিয়ামেন্টারি সিস্টেম, মানে আমাদের যে সংসদের যে কার্যপ্রণালী, সেটাকেও আমরা নিয়েছি ব্রিটেন থেকে। আমাদের যে সিটিজেনশিপ, ঠিক আছে, সিটিজেনশিপ, সেই কনসেপ্ট নিয়েছি ব্রিটেন থেকে। সিটিজেনশিপটা আমাদের কীরকম? একক সিটিজেনশিপ, আমরা সকলেই কি ভারতের নাগরিক, কেউ পশ্চিমবঙ্গের নাগরিক নয়, পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু নাগরিক হিসাবে আমরা সকলেই ভারতীয়। এটা কোথা থেকে নিয়েছি? আমেরিকার থেকে। এবং সাউথ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে দেখো, সাউথ আফ্রিকা থেকে আমরা যেটা ধার করেছি সেটা হচ্ছে সংবিধান সংশোধন, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তো সংবিধান সংশোধনের যে প্রসেস, আর্টিকেল নাম্বার 368, সেইটা আমরা নিয়েছি কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। নেক্সট, নিচের কোন নিবন্ধটি রাষ্ট্রপতির ভিটো ক্ষমতার সাথে যুক্ত? ভিটো পাওয়ার বলতে কি বোঝায়? কোনো একটা বিল বা কোনো একটা আইনের ওপর যতক্ষণ না রাষ্ট্রপতি হস্তান্তর করছে, মানে সিগনেচার করছে, ততক্ষণ সেটা আইনে পরিণত হয় না। আর ভিটো পাওয়ার মানে কি? সেইটা সিগনেচার করার থেকে নিজেকে প্রতিরত রাখা, এটা হচ্ছে ভিটো পাওয়ার। মানে ধরো একটা বিল এলো যে আজ থেকে ফোন সব বন্ধ বা সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেল, ভারত সরকার একটা বিল নিয়ে এলো, সেই বিলটা সংসদে পাস হয়ে গেল, ঠিক আছে, কিন্তু যতক্ষণ না প্রেসিডেন্ট সেটাতে সিগনেচার করছে, তো সেটা কি হয়? আইন তৈরি হয় না। তো
এমন সময় হয়তো প্রেসিডেন্টকে জোর দেওয়া হলো যে না আপনাকে সিগনেচার করতেই হবে, তখন প্রেসিডেন্ট কী করে, ভিটো পাওয়ার ব্যবহার করে। ভিটো পাওয়ার কি, ভিটো পাওয়ারের উপর ব্যবহার করলে সেক্ষেত্রে কেউ কোনো রকম জোর করতে পারবে না, ঠিক আছে। তো ভিটো ক্ষমতার কোন আর্টিকেলে চর্চা রয়েছে, আর্টিকেল নাম্বার 111, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 111। এখানে কি বলা হয়েছে, অ্যাসেন্ট অন বিল, অ্যাসেন্ট অন বিল মানে কি, বিলের উপর সহমঞ্জুরি দেখানো, ঠিক আছে, অ্যাসেন্ট অন বিল। এইখানে ভিটো পাওয়ার, ভারত সরকারের প্রেসিডেন্টের কাছে 3 রকমের ভিটো পাওয়ার থাকে। একটা হচ্ছে অ্যাবসোলিউট ভিটো পাওয়ার, বানানটাই ভুল লেখা হচ্ছে, অ্যাবসোলিউট ভিটো, অ্যাবসোলিউট ভিটো, ঠিক আছে। একটা হচ্ছে সাসপেন্সিভ ভিটো, সাসপেন্সিভ ভিটো, আর একটা নাম হচ্ছে পকেট ভিটো, পকেট ভিটো। তো অ্যাবসোলিউট ভিটো মানে কি, কোনো একটা বিল এলো প্রেসিডেন্টের কাছে, সে সেটা সরাসরি খারিজ করে দিল, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ভিটো। কিন্তু বর্তমানে এই ভিটো পাওয়ারটা প্রেসিডেন্টের কাছে আর নেই। এখন যে দুটি রয়েছে সেটা হচ্ছে সাসপেন্সিভ ভিটো আর একটা হচ্ছে পকেট ভিটো। সাসপেন্সিভ ভিটোটা কি, কোনো একটা বিল এসেছে, সেই বিলটা রিচেক করার জন্য যে আরও কিছু পরিবর্তন করতে হবে, সেইটার জন্য পাঠানোটাকে বলা হচ্ছে সাসপেন্সিভ ভিটো। কিন্তু যদি প্রেসিডেন্ট সাসপেন্সিভ ভিটো ইউজ করে, তো প্রথমবার বিলটাকে ঘুরিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার যখন বিলটা আসবে, সেক্ষেত্রে যদি কোনো রকম চেঞ্জেস নাও হয়, তখন কিন্তু প্রেসিডেন্টকে সিগনেচার করতে হয়। আর একটা হচ্ছে পকেট ভিটো। পকেট ভিটোটা খুব মজার, মানে হচ্ছে কি, পকেটে নিয়ে ঘোরা, কোনো একটা বিল এলো, সেটা সিগনেচারও করলো না, আবার সাসপেন্সিভ ভিটোও করলো না, মানে রিচেকের জন্যও পাঠালো না, সেক্ষেত্রে সে কী করে, নিজের পকেটে ভরে রেখে দেয়। তো এটাকে বলা হচ্ছে পকেট ভিটো, মানে সিগনেচারও করলো না আবার ফিরিয়েও দিল না, এটা হচ্ছে পকেট ভিটো। এখনও পর্যন্ত একমাত্র প্রেসিডেন্ট যিনি কিনা পকেট ভিটো ইউজ করছেন তার নাম হচ্ছে জয়ল সিং। কী নাম, জয়ল সিং। তিনি পকেট ভিটো ব্যবহার করেছেন, একমাত্র প্রেসিডেন্ট ভারতের। তিনি 1986 সালে এটি ব্যবহার করেছিলেন। কিসের জন্য, ভারতের যে পোস্ট অফিস বিল ছিল না, দ্য পোস্ট অফিস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে বিল ছিল, সংবিধান সংশোধন বিল পোস্ট অফিসের নিয়ে বা ডাক বিভাগের নিয়ে, তো সেইখানে তিনি এই পকেট ভিটোটা ব্যবহার করেছিলেন, ঠিক আছে। এরপর দেখো আর্টিকেল নাম্বার 122, আর্টিকেল নাম্বার 122। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে কোর্ট, সেটা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, তারা বিধানসভা বা আমাদের যে সংসদ, সেখানকার ভিতরের যে কার্যকলাপ, সেখানে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করবে না। নেক্সট, নিচের কোনটি ভারতের সংবিধানের সমবর্তী তালিকা। দেখো সমবর্তী তালিকা প্রথমে বলে দিই, আমাদের যে সংবিধান রয়েছে তার শিডিউল নাম্বার 7, সেখানে আমাদের পাওয়ার, মানে আমাদের দেশের পাওয়ারকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে কনকারেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার স্টেট। তো দেখো যে ক্ষমতাগুলো, এই যে কনকারেন্ট, এটাকে বলা হচ্ছে সমবর্তী সূচি, মানে যেখানে ইউনিয়ন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজন মিলে ঠিক করবে কোনো কিছু। তো নিচের কোনটি সমবর্তী তালিকার একটি অংশ, কোনটি অংশ, ঠিক আছে, পুলিশ, জনস্বাস্থ্য, ব্যভিচার নাকি মদ। তো মনে রাখবে, অ্যাডাল্ট্রি, ব্যভিচার মানে হচ্ছে পরকীয়া, পরকীয়া বা অ্যাডাল্ট্রি, এটা হচ্ছে ব্যভিচার, ঠিক আছে। তো দেখো এই ব্যভিচারটা কিন্তু সমবর্তী তালিকার একটি অংশ, ব্যভিচার, ঠিক আছে, বা অ্যাডাল্ট্রি বা পরকীয়া। কিন্তু বর্তমানে, ঠিক আছে, এটা কোনো রকম ক্রিমিনাল অফেন্স নয়। সুপ্রিম কোর্ট বলেছে যে ব্যভিচার বা পরকীয়া এটা একজনকার ব্যক্তিগত ব্যাপার, এবং তার আর্টিকেল 20, যদি ব্যভিচারকে যদি ক্রিমিনাল অফেন্স করা হয়, সেক্ষেত্রে তার মৌলিক অধিকারের যে আর্টিকেল নাম্বার 21 আছে সেটা উল্লঙ্ঘন হয়। তো সেক্ষেত্রে পরকীয়াকে কিন্তু কোনো রকম ক্রিমিনাল অফেন্স বলা হয় না, এবং সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। এটা ভারতীয় যে ন্যায় সংহিতা, ঠিক আছে, বা তখন ছিল আইপিসি, আইপিসি 497 আইপিসি কিসের জন্য ছিল, পরকীয়ার জন্য। এরপর আমরা আসি আমাদের যে পাওয়ার, যে পাওয়ারটা কিভাবে ভাগ হয়, ঠিক আছে।
তো দেখো আমাদের 7 নাম্বার শিডিউল, ঠিক আছে, সেখানে 3 ভাগে পাওয়ারটা ভাগ হয়েছে। 3টে ভাগ কী কী? একটা ভাগের নাম হচ্ছে ইউনিয়ন, একটার নাম হচ্ছে কনকারেন্ট মানে হচ্ছে সমবর্তী সূচি, এবং আরেকটার নাম হচ্ছে তোমার স্টেট রাজ্য সূচি, ঠিক আছে। দেখো এরপর দেখো ইউনিয়ন, সংবিধানটা যখন আমাদের নতুন ছিল তখন ইউনিয়ন বা সেন্টারের কাছে টোটাল 96টা বিষয় ছিল আইন তৈরি করার জন্য। কনকারেন্ট লিস্টে ছিল 47টা বিষয় এবং স্টেট গভর্নমেন্টের কাছে ছিল 66টা বিষয়। এখন এই জিনিসটা আবার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে কেন্দ্র সরকারের কাছে রয়েছে 100টা বিষয়, কনকারেন্ট লিস্টে রয়েছে 52টা বিষয় এবং স্টেট গভর্নমেন্টের কাছে রয়েছে 61টা বিষয়। এরপর কার কার কাছে কোন কোন বিষয়গুলো রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো দেখো যদি আমরা ইউনিয়নের দিক থেকে দেখি, কেন্দ্র সরকারের কাছে ফরেন পলিসি, ঠিক আছে, ফরেন পলিসি বলতে আমাদের যে বিদেশ নীতি সেটার উপর সম্পূর্ণ কন্ট্রোল কার কাছে রয়েছে? কেন্দ্র সরকারের কাছে। আমাদের যে রেলওয়ে, ঠিক আছে, রেলওয়ে ব্যাংকিং ডিফেন্স এগুলো কার কাছে রয়েছে? কেন্দ্র সরকারের কাছে। কনকারেন্ট লিস্টে কোন কোনগুলো রয়েছে দেখো, কনকারেন্ট লিস্টে যদি দেখি এডুকেশন শিক্ষা কনকারেন্ট সমবর্তী সূচি, পপুলেশন জনসংখ্যার যে বৃদ্ধি সেটাও রয়েছে সমবর্তী সূচি, সিভিল ল, ঠিক আছে, সেটাও সমবর্তী সূচি, ক্রিমিনাল ল সমবর্তী সূচি, জঙ্গল সমবর্তী সূচি। এবং রাজ্য সরকারের কাছে কোন কোন বিষয়গুলো রয়েছে? একটা হচ্ছে পুলিশ, যেটাকে রাজ্য সরকারের গুন্ডা বলা হয়, পুলিশ, ঠিক আছে। তাছাড়া ভূমি কার কাছে রয়েছে? ভূমি রয়েছে তোমার রাজ্য। হেলথ কার কাছে রয়েছে? রাজ্য। এবং জেল, পুলিশ যেহেতু রাজ্য সরকারের তাহলে জেলটাও রাজ্য সরকারের। নেক্সট, কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমি কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমি অমর্ত্য সেন, অ্যাডাম স্মিথ, মনমোহন সিং নাকি জন মেনার্ড কিনস? তো আধুনিক যে ইকোনমির জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে অ্যাডাম স্মিথকে বলা হয় আধুনিক যে ইকোনমি বা মডার্ন ইকোনমির জনক। এনার লেখা একটি বই আছে, সেটা হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন, ঠিক আছে। এই বইটা খুব গুরুত্বপূর্ণ, দ্য ওয়েলথ অফ নেশন। বোঝা গেছে? আরও একটা বই আছে যেটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্ট, ঠিক আছে, থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস। এরপর দেখো অমর্ত্য সেন, বাঙালির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ভারতীয় হিসাবেও খুব গুরুত্বপূর্ণ। তিনি একটা কনসেপ্ট দিয়েছিলেন যেটার নাম হচ্ছে কনসেপ্ট, এইটাই মনে রাখবে, ঠিক আছে, কনসেপ্ট অফ ওয়েলফেয়ার ইকোনমি, ঠিক আছে। তো এই যে কনসেপ্ট, এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল কনসেপ্ট অফ ওয়েলফেয়ার ইকোনমি অমর্ত্য সেন, এবং যেটার কারণেই তিনি 1998 সালে 1998-এ নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইকোনমিক্সের প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান কে? অমর্ত্য সেন। অমর্ত্য সেনের লেখা 3টা বই খুব গুরুত্বপূর্ণ। একটার নাম হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস। 2 নম্বরে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। 3 নম্বরে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। এই 3টা বই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, গ্লাইকোজেন শরীরে ড্যাশের সঞ্চয় করে? ভিটামিন, লিপিড, কার্বোহাইড্রেট নাকি প্রোটিন? তো গ্লাইকোজেন শরীরের যে কার্বোহাইড্রেট, এটা শরীরে গ্লাইকোজেন রূপে জমা থাকে, ঠিক আছে। কার্বোহাইড্রেটটা প্রথমে হয় গ্লুকোজ, কার্বোহাইড্রেটটা ভেঙে পরে হয় গ্লুকোজ, এবং শরীরে যদি অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ থাকে তখন সেটা
গ্লাইকোজেনে পরিবর্তন হয়। আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, ধরো আমরা ভাত খেলাম, তো ভাত খাওয়ার পর আমাদের শরীরে পাচন হওয়ার পর সেটা কী হয়, গ্লুকোজে পরিণত করে, যেটা আমাদের শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। সেই গ্লুকোজটা যদি মানে এক্সট্রিম মাত্রায় হয়, প্রয়োজনের থেকে বেশি হয়, তখন সেটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যায়। আবার যখন শরীরে গ্লুকোজ প্রয়োজন হয়, যদি কার্বোহাইড্রেট আমরা না নিই, সেক্ষেত্রে সেই গ্লাইকোজেনটা আবার ভেঙে করে গ্লুকোজ হয়। ঠিক আছে, এবং এই গ্লাইকোজেনটা কোথায় জমা থাকে, আমাদের লিভারে জমা থাকে বিশেষ করে, এবং মাংসপেশিতেও জমা থাকে গ্লাইকোজেন। ঠিক আছে, আশা করি সাইকেলটা বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট, চুলের প্রধান কাঠামোগত উপাদান কি? চুলের প্রধান কাঠামোগত উপাদান কি? ভিটামিন, বায়োটিন, কেরাটিন, থাইমিন। তোমরা সকলে জানো কেরাটিন হচ্ছে চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখো আজকে মোটামুটি তোমাদের সাথে কুড়িটার মতো জিকে আলোচনা করলাম, এবং এই কুড়িটার সাথে যদি 3টা এক্সট্রা ধরো, কারণ যে এক্সট্রা নোটসটা দিয়েছি মানে প্রায় 60টার মতো জিকে। ঠিক আছে, তো দেখো ক্লাস তোমাদের একদম ভালোভাবে চলছে, প্রত্যেকটা PYQ বেসড কোশ্চেন, এবং এইটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যারা RRB, NTPC বা গ্রুপ ডি এই পরীক্ষা দেবে, জিকেতে হুবহু কমন পাবে, যাও, এটা গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং পরবর্তী ক্লাস করতে চাও, তাহলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও, এবং কমেন্টে জানাও যে পরবর্তী পার্ট তোমরা চাইছো কি চাওনি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।